আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আপনি কি কখনো ভেবেছেন একটা বাচ্চা শিশু ইংরেজিতে কথা বলে কিভাবে? একটা বাচ্চা শিশু বাংলায় কথা বলে কিভাবে? সেই বাচ্চা শিশু কিন্তু কখনোই বাংলা গ্রামার অথবা ইংলিশ গ্রামার শিখে কিন্তু ভাষা শিখে না। সুতরাং এই এতটুকু যদি আমরা বুঝতে পারি যে একটা ভাষা শেখার জন্য গ্রামারটা খুব ইম্পর্টেন্ট না, তাহলে আমরা সবাই অনায়াসেই ইংলিশে কিন্তু কথা বলতে পারবো। আমি আপনাদেরকে এনশিওর করছি, আপনারা যদি আমার চ্যানেলটাকে নিয়মিতভাবে দেখেন, এখানে আমি সম্পূর্ণ কোর্স একদম প্রথম থেকে শেষ অবধি যা যা দরকার স্পোকেন ইংলিশের জন্য আমি সবটুকু দেওয়ার চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে ফলো করেন আর যদি বাংলায় কথা বলতে পারেন, যারা বাংলা ভাষায় কথা বলেন, আপনারা যদি বাংলায় কথা বলতে পারেন, আমি আপনাদেরকে এনশিওর করছি এই চ্যানেলের মাধ্যমে আপনারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। আমার ছোট্ট একটা প্রয়াস, যারা বাংলায় ভাষায় কথা বলেন তারা যদি বাংলা ভীতি, ইংলিশে কথা বলার যে ভীতি, সেই ভীতিটাকে কাটানোর জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে প্রতি সপ্তাহে একবার করে হাজির হই আপনাদের ইংলিশ স্পোকেন শেখানোর জন্য। তো আপনারা যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদেরকে জানার জন্য একটু শেয়ার করে দিবেন, আর আমার আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, কারণ শেষে আমার প্রত্যেকটি ভিডিওর ভোকাবুলারি থাকে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ ইংলিশ স্পোকেন কথা বলার জন্য। তো ওয়েলকাম এগেইনস টু মাই স্পোকেন ইংলিশ ক্লাব। আজকের যে লেসনে, এই লেসনে আমরা শিখব বর্তমানকালে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। খুব ইম্পর্টেন্ট একটা লেসন। তো আমি আশা করব সবাই আপনারা লেসনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, কারণ আমার প্রত্যেকটা লেসনের শেষের দিকে ইম্পর্টেন্স কিছু ভোকাবুলারি থাকে, যে ভোকাবুলারিগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে খুবই সুবিধা হয়। সো আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো লেসন 4-এ আমরা শিখব বর্তমানকালে হ্যাভ এবং হ্যাজ কীভাবে ব্যবহার করতে হয়। প্রিয় বন্ধুগণ, খুবই সাবধানে এবং মনোযোগ দিয়ে এই রুলসটা ফলো করবেন, কারণ এটা খুবই কনফিউশন একটা রুলস। তো চলুন আমরা দেখিনি রুলসে কি বলছে। বর্তমান কাল থেকে কিছুক্ষণ আগে কোনো কাজ সম্পন্ন হয়েছে বুঝাইলে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা থার্ড ফর্ম বলে। একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুগণ, এখানে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা থার্ড ফর্ম হিসেবে ব্যবহার করছি, পাস্ট ফর্মটাকে আমরা সেকেন্ড ফর্ম হিসেবে ব্যবহার করা হয়, আর ফার্স্ট ফর্ম তো ফার্স্ট ফর্ম আছেই। আমি রুলসটাকে আবারও বলছি। হ্যাভ এবং হ্যাজ বর্তমানকালে আমরা সেন্টেন্স মেকিং করার জন্য কখন ব্যবহার করব বা কোন সময় ব্যবহার করা যেতে পারে বা কোন সিচুয়েশনে আমরা এটা ব্যবহার করব, এটা আমরা ক্লিয়ারভাবে জেনে নিই। আরেকবার, বর্তমানকাল, আমি দাঁড়িয়ে আছি বর্তমানকালে, এর কিছুক্ষণ আগে, অর্থাৎ বর্তমানকাল থেকে কিছুক্ষণ আগে কাজটা শুরু হয়েছে এবং বর্তমানকাল থেকে কিছুক্ষণ আগে কাজটা শেষ হয়ে গেছে, এইরকম কোনো সিচুয়েশন, এরকম কোনো স্টোরি যদি আমরা এক্সপ্লেন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা আমরা করব। আর একটা জিনিস মনে রাখবেন, বর্তমানকাল থেকে দাঁড়িয়ে অতীত কিছুক্ষণ আগে, বর্তমানকালে কিছুক্ষণ আগে কোনো কাজ শেষ হয়েছে যেটা বর্তমানকালকে ইফেক্ট করে, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু, এটা মাথায় রাখবেন। বর্তমানকালকে ইফেক্ট করে যে কাজগুলো, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা আমরা করব। তো চলুন আমরা ফর্মটা শিখে নিই, আমরা কি ফর্মে এটাকে আমরা ইংলিশে কথা বলবো। তাহলে আমরা এটাকে ইংলিশে কথা বলার জন্য আমরা যে ফর্মটা ইউজ করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব বা ক্রিয়া, তার থার্ড ফর্মটা আমরা ব্যবহার করব। তো বন্ধুগণ, চলুন দেখে নিই আমরা কিছু উদাহরণ, তাহলে আমাদের জিনিসটা আরও স্বচ্ছ হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আমরা লেসনের একটু শুরুতেই আছি, একটু কথা বলি। সেটা হচ্ছে যে
ইংলিশ শেখাটা কিন্তু খুবই সহজ একটা জিনিস, কিন্তু আমরা শিখতে পারি না একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা কন্টিনিউটি ধরে রাখতে পারি না, আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারি না। দ্বিতীয়টা হচ্ছে আমরা ইংলিশটা আমাদের কতটুকু প্রয়োজন, এই প্রয়োজনটুকু আমরা ফিল করতে পারি না। আমরা যদি ফিল করতে পারতাম যে ইংলিশটা আমাদের কতটা প্রয়োজন, আমরা অবশ্যই ইংলিশ শিখতে পারতাম। আমার আমার চ্যানেলটাতে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, প্রতিদিন অ্যাটলিস্ট 90 মিনিটস একটু দেওয়ার সময় করেন ইংলিশটাকে। ট্রাস্ট মি, আফটার 90 days ইউ ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড ভেরি ফ্লুয়েন্টলি। ট্রাস্ট মি, এত সহজে এত সুন্দরভাবে আমি আমার প্রেজেন্টেশনগুলো করার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো ঠিক আছে, চলুন বন্ধুরা দেখা যাক আমাদের উদাহরণগুলো। তার একটু বলি, আমাদের সাবজেক্টের সঙ্গে কোন টাইপের সাবজেক্টের সঙ্গে হ্যাভ অথবা হ্যাজ, আমরা দুইটা হেল্পিং ভার্ব আমরা ইউজ করেছি। তো কোনটার সাথে আমরা কোনটা বসে এটা ফার্স্ট আমরা একটু দেখে নিই, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু। আমরা যখন কথা বলবো তখন এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, কোন সাবজেক্টের সঙ্গে আমরা কোন হেল্পিং ভার্বটা ব্যবহার করব। আমি আবারও বলছি বন্ধুগণ, রুলস আকারে আমার লেসনে যেগুলো আপনারা পাবেন সেগুলো দয়া করে আপনারা ঠুটস্থ করে ফেলবেন, তাহলে ইংলিশে কথা বলার সময় আপনাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। আপনাদের মাথায় চিন্তা করতে হবে না যে কোন সাবজেক্টের সঙ্গে কোন হেল্পিং ভার্বটা বসবে, আমি যে কথাটা বলবো এই কথাটা কোন ফর্মে বসবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আপনি ঠুটস্থ করেন তাহলে আপনার কথা বলার সময় আপনি ইজি কথা বলতে পারবেন। ঠিক আছে, সুতরাং রুলস আকারে যেগুলো আসবে আমার লেসনে, প্রত্যেকটা লেসনের রুলসগুলো আপনারা অবশ্যই ঠুটস্থ করবেন। আয়ের সঙ্গে কি বসবে? আয়ের সঙ্গে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ বসে। ইউ এর সঙ্গে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ বসে। উই এর সঙ্গে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ বসবে। দের সঙ্গে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ বসে। হি অথবা শির সঙ্গে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাজ বসে, অথবা ইটের সঙ্গে হ্যাজ বসে, অথবা কোনো নাম থাকলে রহিম, করিম, তার সঙ্গে হ্যাজ বসে। তাহলে সিম্পলি যদি এটাকে আমি মনে রাখি সেক্ষেত্রে বলবো আই, ইউ, উই, দে এই সাবজেক্টগুলোর সঙ্গে হ্যাভ বসে, এক্সেপ্ট দিস ওয়ান, বাকিগুলোর সঙ্গে নর্মালি হ্যাজ বসে। তা আমরা সাবজেক্টের সঙ্গে কোন হেল্পিং ভার্বের সঙ্গে কোন সাবজেক্ট বসে বা কোন সাবজেক্টের সঙ্গে কোন হেল্পিং ভার্ব বসে এটার মধ্যে ঠুটস্থ করে ফেলি, তা আমরা কথা বলার সময় অনেক ইজিলি আমরা কথা বলতে পারবো, আমরা অনেক কমফোর্ট ফিল করতে পারবো। কিছু এক্সাম্পল দেখা যাক আমরা কোন টাইপের ভাষা অথবা কোন টাইপের বাক্য গঠনের ক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাজ ইউজ করতে পারি। প্রথম উদাহরণ, আমি এই কাজটি শেষ করেছি। আমরা প্রথমে বাংলাটা বুঝি, আমি আপনাদেরকে বাংলাটাকে বেশি ফোকাস করতে চাচ্ছি এই কারণে, আমরা যেহেতু বাংলায় কথা বলি, সুতরাং আমরা যদি একটা জিনিস বাংলাতে ক্লিয়ার করতে পারি, বাংলাতে ক্লিয়ারভাবে বুঝতে পারি এই বিষয়টা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তাহলে কি হবে, আপনি যেহেতু বাংলায় প্রথমে চিন্তা করে আমরা যদি কোনো একটা জিনিস ইংলিশে কথা বলতে চাই, একটু খেয়াল করে দেখবেন আমরা কোনো কিছু যখন ইংলিশে কথা বলতে চাচ্ছি তখন প্রথমে কিন্তু আমরা আমাদের ব্রেনে একটা ইমেজ তৈরি হয়, সেই ইমেজটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়। প্রথমে আমরা কি বলতে চাচ্ছি, ফর এক্সাম্পল আপনি কাউকে বলতে যাচ্ছেন আই এম সরি, ফর এক্সাম্পল আপনি বলতে যাচ্ছেন আমি দুঃখিত, তাই তো? এই কথা যখন আপনি বলতে যান তখন ব্রেনে অনেক দ্রুত এটা বাংলায়, আমরা যেহেতু বাংলায় চিন্তা করি, বাংলায় কথা বলি সব কিছু না, সেই ক্ষেত্রে কি হয়, এটা আমাদের ব্রেনে প্রথমে বাংলায় চিন্তা হয় যে আমি তাকে বলবো আমি দুঃখিত। তারপরে কি হয়, ব্রেন এটাকে, আমি যখন ইংলিশে কথা বলার চেষ্টা করি তখন এটাকে সার্চিং হয়, শব্দগুলো সার্চিং হয়, আমি এর ইংরেজি কী হবে, দুঃখিত ইংরেজি কী হবে, কিভাবে কথা বলা যায়, তখন এগুলো সার্চিং হয়। ঠিক আছে, সুতরাং এই জন্য আমি এই জায়গাটাতে ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদেরকে, খুবই সহজ ভাষায় আমি চেষ্টা করেছি, সহজ ভাষায় সহজ পদ্ধতিতে, যে আপনারা কিভাবে ক্লিয়ার হতে পারবেন। দেখুন অনেক কিছু মানে ইংলিশের অনেক নিয়ম কানুন আছে, যেগুলো নিয়ম সেগুলো আপনি ঠুটস্থ করবেন, কিন্তু আপনাকে কিন্তু ইংলিশের
সারাটা দিন আপনি সারা জীবন কিভাবে কথা বলবেন, কোন সিচুয়েশনে কি কি বলতে হবে, এগুলো কিন্তু কেউ আপনাকে শিখিয়ে দিবে না। তো আপনাকে কি শিখতে হবে? আপনাকে প্যাটার্ন শিখতে হবে, আপনাকে বুঝতে হবে আগে প্রথমে। যেমন হ্যাভ এবং হ্যাজের ব্যবহার, তো হ্যাভ এবং হ্যাজের ব্যবহার কিন্তু লক্ষ লক্ষ শব্দের সেন্টেন্সের সঙ্গে ব্যবহার হচ্ছে। তো আপনাকে তো লক্ষ লক্ষ সেন্টেন্স তো আর শেখানো সম্ভব না। তো আপনাকে কী শিখতে হবে? আপনাকে ইউজটা শিখতে হবে। হ্যাভ এবং হ্যাজ কোন সিচুয়েশনে ইউজ করতে হয়, এই ফান্ডামেন্টাল বিষয় যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা আপনি যে কোনো মুহূর্তে যখন আপনার প্রয়োজন হবে তখনই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এই জন্য আমি আগে বাংলাটাকে ফোকাস করার চেষ্টা করতেছি। তো ঠিক আছে বন্ধুগণ, চলুন আমরা উদাহরণটা একটু ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করি। আমি এই কাজটি শেষ করেছি, তার মানে আমি এই কাজটি আপনাকে বর্তমানে, বা আপনি কথোপকথন করছেন কারোর সঙ্গে, বা কেউ আপনাকে জিজ্ঞাসা করছে এই কাজটির কি অবস্থা, হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করছে এই কাজটির কি অবস্থা, তা আপনি তাকে অ্যান্সার করছেন যে আমি এই কাজটি শেষ করেছি, মানে আপনি মাত্র এই কাজটি শেষ করেছেন। আপনি কিন্তু এই কাজটি 2 দিন আগে, 7 দিন আগে, 1 সপ্তাহ আগে, 1 মাস আগে শেষ করেছেন। সেই কথাগুলো কিন্তু আমরা এইভাবে বলি না, আমি এই কাজটি শেষ করেছি। হ্যাঁ, তো এই যখন আমি এই টাইপের কথা বলবো যে একটু আগে আমি কাজটা শেষ হয়েছে, তার মানে ওকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাকে প্রশ্ন করেছে যে এই কাজটা আমি কিছুক্ষণ আগেই শেষ করেছি। তো যেহেতু বর্তমানে দাঁড়িয়ে আমি কথা বলছি, কিন্তু কাজটা কিছুক্ষণ আগে, অতীত বলতে পারেন, প্রেজেন্ট বর্তমান থেকে যদি আমি পিছনে যাই 1 সেকেন্ড আগে সেটাকে অতীত বলবো, কিন্তু এখানে রিসেন্টলি কাজটা শেষ হয়েছে। এই জন্য আমরা বলছি, আমরা এই টাইপের কথাগুলোকে হ্যাভ এবং হ্যাজ ফর্মে আমরা কথা বলতে পারি। তাহলে আমরা যদি একে বাক্যটাকে গঠন করি, কি হবে? আই মানে আমি, ফিনিশড দিস ওয়ার্ক। দেখুন এখানে শেষ শেষ করা অর্থাৎ ফিনিশ বোঝায়, ফিনিশ নর্মালি ভার্ভ, কিন্তু এখানে ফিনিশড হয়েছে কেন? কারণ আমরা এর আগে শিখেছি হ্যাভ এবং হ্যাজ যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু ভার্ভে কিন্তু থার্ড ফর্মটা ইউজ করা হয়, অর্থাৎ ফিনিশ ভার্ভ, এই থার্ড ফর্মটা হচ্ছে ফিনিশড। তো আয়ের সঙ্গে কী বসে? হ্যাভ অথবা হ্যাভ বসে, সরি, অথবা না, আয়ের সঙ্গে হ্যাভ বসে। তাহলে আমরা যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করি, আমি এই কাজটি শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড দিস ওয়ার্ক, তার মানে এই কাজটা আমি রিসেন্ট শেষ করেছি। সেকেন্ড, আমরা মালামাল বোঝাই করেছি, তার মানে আমরা কিন্তু কাজটা খুব রিসেন্ট করেছি। যদি এটাকে আমরা ট্রান্সলেট করি, উই একটা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব হবে, তো উই হ্যাভ লোডেড গুডস, লোড না লোডেড, কারণ লোডেড থার্ড ফর্ম, লোডেড গুডস। ওকে, সো আমরা যদি আরেকটা বাক্য সেন্টেন্স দেখি, সে আমার সাথে প্রতারণা করেছে, খুব রিসেন্টলি, মানে বন্ধুর সাথে কথা বলছেন, হ্যাঁ, করতে হতে বন্ধুর সাথে কথা হয়েছে 2 দিন আগে, বা মানে কিছুক্ষণ আগে, কিছু ঘন্টা আগে আপনার ব্রেকআপ হয়েছে, বা আপনার সঙ্গে কেউ প্রতারণা করেছে, তো তাকে আপনি যখন এক্সপ্লেন করছেন, ঠিক এভাবে, সে আমার সাথে প্রতারণা করেছে। হি চিটেড, একটা অক্সিলারি ভার্ব বসায় দেন, হি হ্যাজ চিটেড উইথ মি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় আপনার ডু ফর্মে একটা জিনিস শিখেছিলেন যে হি, সি এর সঙ্গে ভার্বের সঙ্গে এস বা ইয়েস, ওটা কিন্তু শুধুমাত্র ডু ফর্মের জন্য, মাথা রাখবেন, ওইটা কিন্তু অন্য সঙ্গে মিক্স আপ করে ফেলবেন না। এখন আমরা শিখতেছি কিন্তু হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। তো যখনই হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করা হবে, অবশ্যই ভার্বের সঙ্গে কিন্তু ভার্বের থার্ড ফর্মটা হবে। এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। অনেকে আমরা কথা বলার সময় এই ছোট ছোট বিষয়গুলো আমরা ভুল করে বসি। সে আমাকে অপমান করেছে, যদি এটাকে আমরাকে ট্রান্সলেট করি তাহলে কি হবে? হি হ্যাজ ইনসাল্টেড মি, হি হ্যাজ ইনসাল্টেড মি। সে আমাকে পছন্দ করেছে, সি লাইক মানে পছন্দ করা, লাইক মি মানে আমাকে পছন্দ করেছে, একটা অক্সিলারি ভার্ব, দ্যাটস মিন শি হ্যাজ লাইকড মি। সে বইটি লুকিয়েছে, যদি এটাকে আমরা ট্রান্সলেট করি, শি হ্যাজ হিডেন দিস বুক, সে বইটি লুকিয়েছে, শি হ্যাজ হিডেন দিস বুক। আমি খাবার নিক্ষেপ করেছি, আই হ্যাভ থ্রোন ফুড, আই হ্যাভ থ্রোন ফুড। দেখুন প্রত্যেকটা ভার্বে কিন্তু থার্ড ফর্ম ইউজ করা হচ্ছে এখানে। আমরা কিছু টাকা দান করেছি, রিসেন্টলি আমরা এই কাজটা করেছি,
রিসেন্টলি, নট 1 মাস আগে 2 মাস আগে, হ্যাঁ, রিসেন্টলি আমরা এই কাজটা করেছি। সো উই হ্যাভ ডোনেটেড সাম মানি, উই হ্যাভ ডোনেটেড সাম মানি। আমি ভাত খেয়েছি। তার মানে একজন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, ধরেন যে আপনার দুজন আপনার রেস্টুরেন্টে বসছেন, হ্যাঁ, একজন খাবার অর্ডার করেছে, একজনকে জিজ্ঞাসা করছে তুমি ভাত খাবা? তো সে বলছে না আমি ভাত খেয়েছি। তার মানে সে ভাতটা খেয়েছে কিছুক্ষণ আগে, হ্যাঁ, মানে অতীতে ভাতটা খেয়েছে, কিন্তু এখন সেই ভাত খাওয়াটা কিন্তু ইম্প্যাক্টটা এখনও আছে, তার মানে তার পেটটা ভরা বলেই সে এখন ভাতটা খাবে না। এখানে অতীতকাল যদি হতো কি হতো, আমি ভাত খেয়েছিলাম, তার মানে আপনাকে অফার করছে আপনি কি ভাত খাবেন, সে তখন কিন্তু অ্যান্সার করবে হ্যাঁ আমি খাবো। কিন্তু যদি সে বোঝাতে চেষ্টা করে যে আমি ভাত কিন্তু খেয়েছিলাম, মানে একবার খেয়েছি, তার মানে কখন খেয়েছি, অনেক আগে খেয়েছি, একদিন আগে খেয়েছি, অনেক আগে খেয়েছি, যার ইম্প্যাক্ট বর্তমানে নেই। তার মানে সেই ভাষা কিন্তু হয়ে যেত আমি ভাত খেয়েছিলাম কিন্তু এখন খাবো, আমি ভাত খেয়েছিলাম। আর সে এখন বোঝানোর চেষ্টা করতেছে আমি ভাত খেয়েছি, তার মানে কিছুক্ষণ আগে আমি ভাতটা খেয়েছি, এখন আমি আর খাবো না, কারণ আমার পেটটা এখনও ভরা আছে। সো অতীতকালে ঘটনা ঘটছে মানে কিছুক্ষণ আগে, কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু বর্তমানে হচ্ছে। সো আমরা যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে হবে আই হ্যাভ ইটেন রাইস। আমরা ফুটবল খেলায় জিতেছি, মানে মাত্র খেলাটা শেষ হয়েছে আমরা জিতেছি, কেউ কেউ জিজ্ঞাসা করতেছে তাকে, তখন সে অ্যান্সারটা করছে। সো যদি আমরা এটাকে ট্রান্সলেট করি, উই হ্যাভ ওন দ্য ফুটবল গেম, উই হ্যাভ ওন দ্য ফুটবল গেম। রহিম রড দিয়ে করিমকে মেরেছে, সাম্প্রতিক ঘটনা। সো যদি এটাকে আমরা ট্রান্সলেট করি, রহিম হ্যাজ বিটেন টু করিম বাই রড, রহিম হ্যাজ বিটেন টু করিম বাই রড। ছাত্ররা বাসার পড়া শেষ করেছে, স্টুডেন্টস হ্যাজ ফিনিশড হোমওয়ার্ক, the students has finished homework. সো আমার লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে আমি প্রত্যেকটা লেসনের সঙ্গে 20টা করে ইম্পর্টেন্ট ভোকাবুলারি, এবং যেটা আপনারা সবাই জানেন মোটামুটি, সেই প্রত্যেকটা লেসনে আমার 20টা ভোকাবুলারি থাকে, যে ভোকাবুলারিগুলো দিয়ে আপনি শব্দগুলো জানা থাকলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। সুতরাং চলুন আমরা ভোকাবুলারিগুলো শিখে নিই। লোড মানে বোঝাই করা, মিট মানে সাক্ষাৎ করা, লিভ মানে ত্যাগ করা, চিট মানে প্রতারণা করা, ড্রিম মানে স্বপ্ন দেখা, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, বিট মানে কামড়ানো, বাইট মানে কামড়ানো, রাইড মানে আরোহণ করা, ট্রান্সলেট মানে অনুবাদ করা, রিং মানে বাজানো, বার্ন মানে পোড়ানো, ডোনেট মানে দান করা, ইনসাল্ট মানে অপমান করা, ওয়াশ মানে ধোয়া, ড্রিম মানে স্বপ্ন দেখা, টিচ মানে শিক্ষা দেওয়া, কভার মানে আবৃত করা, হেয়ার মানে শোনা, হ্যাং মানে ঝুলানো, লুক মানে তাকানো।